নমস্কার, বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। বিভীষিকার রাত্রি চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সঙ্গে যদি কোনো ঘটনা থাকে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ঘটনা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে পড়ে শোনাবো। ধন্যবাদ। চলো আজকের ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা পাঠিয়েছে দুর্গাপুর থেকেই, দুর্গাপুর বিজন টাউনশিপ থেকে অন্বেষা দে। সে বলেছে যে আমার আর আমার বান্ধবীর সঙ্গে ঘটে যাওয়া এটা একটা সত্যিকারের ঘটনা। আমি আমাদের বিজন টাউনশিপ থেকে একজন তোমার কে ঘটনা পাঠিয়েছিল তোমার চ্যানেলে, তারপর তুমি পড়ে শোনাও। সেটা শোনার পর থেকেই সে যখন আমাদেরকে শুনিয়েছিল তখন আমাদের ভীষণ ভালো লেগেছিল। তার আগে আমি তোমার চ্যানেল সম্বন্ধে কিছুই জানতাম না। যখন আমি জানতে পারি তারপর থেকে তোমার উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। আমি আর আমার বান্ধবী যখন একা বসে থাকি, যখন দুজনে মিলে টাইম স্পেন্ড করি আমরা, তখন বেশিরভাগই তোমার চ্যানেলের ঘটনা শুনতেই পছন্দ করি। লাইটস অফ করে একদম নিরিবিলিতে আমরা দুজনে মিলে তোমার ঘটনা শুনি, আর বেশ ভয়ও লাগে। ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আমার এই চ্যানেল তোমাদের দুজনের বন্ধুত্বের একটা অন্যতম জায়গায় এসে পৌঁছেছে। তোমাদের বন্ধুত্বের মাঝে যে আমার এই চ্যানেল রয়েছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুজনার বন্ধুত্ব আরও ভালো হোক। আর প্লিজ তোমরা দুজনে আমার চ্যানেলের পাশে থেকো যেমনভাবে আছো। চলো ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, অন্বেষা বলেছে যে তার বান্ধবীর নাম হচ্ছে রিক্তা। সে বলেছে যে আমার বান্ধবী আর আমি যেমন আমাদের এক আত্মা এক প্রাণ, আমরা দুজনেই যেমন প্রত্যেক দিনই আমাদের দেখা করা চাই, একটা আড্ডার টাইম দেওয়া চাই, আমরা সব সময়তেই সমস্ত ঘটনা একে অপরের সঙ্গে শেয়ার করি। আমাদের যে বন্ধুত্বটা আজকের আমাদের বন্ধুত্ব তা নয়, আমাদের ফ্যামিলির বন্ধুত্ব অনেক দিন আগের থেকে। মানে আমার পিসি আর আমার বান্ধবীর পিসি, রিক্তার পিসি, ওরাও দুই বন্ধু মানে বান্ধবী ছিল। আমার পিসির নাম হচ্ছে বুলটি আর ওর পিসির নাম ছিল বর্ষা। তা ওরা দুজনেও ছোটোর থেকে মানে একই বয়সী ছিল, দুজনের বন্ধুত্ব খুব গাঢ় ছিল। তা ঘটনাটা আমাদের দুই ফ্যামিলিকে নিয়েই কিন্তু ঘটে যাওয়া একটা বেশ মারাত্মক ঘটনা। মানে রিক্তার পিসি আর আমার পিসি যেহেতু দুই বান্ধবী ছিল, তা রিক্তার পিসির মানে এক টাইমে ভীষণ জ্বর আসে। এটা অনেক বহুদিন আগেকার ঘটনা, তখন আমার মায়ের সবে নতুন নতুন বিয়ে হয়েছে, বহুদিন আগেকার ঘটনা। তা তখন কিন্তু মানে মানে খুব জ্বর টর হলে, এই জন্ডিস এরকম যখন জ্বর হতো তখন কিন্তু ঠাকুর পুজো, মালা পরানো এখনও চল আছে, বাট তখন এই জিনিসটাই কিন্তু ছিল। ডাক্তার দেখানোর কিন্তু এত চল তখন ছিল না। তা রিক্তার পিসির সে হ্যাপাটাইটিস বি হয়ে যায়। বাট তখন মানে নাকি মালা পরানো, ওষুধ খাওয়ানো, ঠাকুরের ওষুধ খাওয়ানো এগুলো চল থাকাতে মানে টাইমে যেহেতু ডাক্তার দেখানো হয়নি, ওর পিসির যে মানে হ্যাপাটাইটিস বিটা হয়েছিল সেটা একদম মানে মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, নিয়ে ওকে আর বাঁচানো যায়নি কিন্তু। তা প্রচণ্ড জ্বরে প্রচণ্ড কষ্টে সে কিন্তু বাড়িতেই মারা যায়। আমার পিসি তখন ভীষণ কষ্ট পেয়েছিল। তখন আমার পিসির আর ওর পিসির দুজনাকার বয়স হবে ওই 10-12 বছর। তারাও খুব ছোট ছিল, একসঙ্গে খেলা, একসঙ্গে মানে সমস্ত কিছু একসঙ্গে ছিল। তখন মানে মারা যাওয়া বা মরে গেলে কি হয় এরকম জানার মতন বুদ্ধি বা বয়স কোনোটাই মানে আমার পিসিরও ছিল না আর তারও ছিল না। যাই হোক, একটা ছোট বাচ্চা মেয়ে সবে মারা গিয়েছে। তার ক্রিয়াকর্ম জন্য মানে সামান্য যেটুকু জোগাড় করা হয় সেটুকু জোগাড় করা হয়। আর সেদিনকে শুধু একমাত্র 4-5টা বান্ধবী যে কটা ছিল আর কি, রিক্তার পিসি মানে বর্ষা পিসি, রিক্তার পিসি হয়, আমারও পিসি হয় বর্ষা পিসি, তাই সে কটা বন্ধুবান্ধবকে একমাত্র ডাকা হয়েছিল ওই শ্রাদ্ধের দিনে। তো তার মধ্যে আমার পিসি অন্যতম ছিল, কারণ আমার পিসি খুব ভালো বন্ধুত্ব ছিল। তাই আমার পিসি যায়। আমার ঠাকুমা বলেছিল যে তুই যখন যাবি
তখন তুই একটা মালা ওর ফটোর মধ্যে দিয়ে দিবি। তা আমার পিসি কিন্তু ভীষণ বায়না করেছিল, বলেছিল না আমি ওর ফটোতে মালা পরাবো না। কী জন্য মালা পরাবো? কিছুতেই বুঝতে চাইছে যে মারা গেছে সে ব্যাপারটা বোঝার মতন বয়স হয়েছে, বললাম বয়স বুদ্ধি কোনোটাই ছিল না, তাই বায়না করতে থাকে। তা আমার ঠাকুমা বলেছিল যে ও তো আর কোনো দিনই ফিরে আসবে না মা, ও অনেক দূরে চলে গেছে, তুই ওকে যদি মালাটা পরাস ও খুব খুশি হবে শেষবারের মতো। তখন রাজি হয়ে যায় আমার পিসি। তা আমার পিসি যখন যায়, গিয়ে পরে মালাটা বর্ষা পিসিমণির ফটোতে যখন পরায়, সঙ্গে সঙ্গে ওইখানেই আমার পিসিমণি অজ্ঞান হয়ে যায়। আর ওরা তখন তুলে তুলে পরে বিছানায়, ওখানে বিছানার মধ্যে শোয়ায়। আর তখন দেখে মানে প্রচণ্ড জ্বর শরীরে, মানে আমার পিসি যেন আর কি মনে হচ্ছে মানে 10টা কাঁথা চাপা দিলেও পরেও মানে আর কি থরথর থরথর করে কাঁপছে, প্রচণ্ড দাঁতে দাঁত লেগে যাচ্ছে, আর প্রচণ্ড জ্বর যাকে বলে, আর কোনো সেন্স নেই একদম, দাঁতে দাঁতগুলো খিঁচে আছে, প্রচণ্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে। যাই হোক, স্থানীয় ডাক্তারকে ডাকা হয়, সে যা ওষুধ দেবার দেয়, বাট জ্বর কিন্তু কমছে না। তখন অনেক মানে অনেক দেরি হয়ে যায়, প্রায় বিকেল গড়িয়ে আসে। তখন আমার ঠাকুমা যে সে বুঝতে পারে যে এটা কিন্তু স্বাভাবিক জ্বর নয়। আর আমার পিসি নাকি ওই জ্বরের ঘোরেই বলছিল কেবল যে আমি শনপাপড়ি খাবো, শনপাপড়ি খাবো, এই কথাটা কিন্তু বারবার বলছিল। তা আমার ঠাকুমা তখন বুঝতে পারে যে এটা কিন্তু কোনো স্বাভাবিক জ্বর কিন্তু নয়। এরকম হতে গিয়ে পরে এরকমভাবে মানে ঘর থেকে যখন গেছিলো আমার পিসি, তখন সুস্থ ছিল, নাচতে নাচতে গেল, যেমন ছোটো বাচ্চারা যেমন থাকে খেলাধুলা করে যেমন যায়। একটু বান্ধবীর জন্য মন খারাপ ছিল যে কতদিন ধরে খেলতে আসেনি, কিছু না, তার বুঝতে পারছে না যে মারা গেছে। যাই হোক, ওইভাবে আর কি গিয়েছিল, আর হঠাৎ করে এইভাবে জ্বর চলে আসে। তা আমার ঠাকুমা আসল বাড়ি হচ্ছে বীরভূমের কঙ্কালীতলা, যেখানে তার পাশেই একদম মানে লাগোয়া বাড়ি গ্রামে। তো সেখানে কঙ্কালীতলায় একজন বড় তান্ত্রিক ছিলেন, যিনি পুজো করতেন মায়ের। তার সঙ্গে আমার ঠাকুমার যে দাদা, তার কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার ঠাকুমা খবর পাঠায় একজনের মারফতে যে তুমি যাও, গিয়ে পরে ইয়েকে বলো, দাদাকে বলো যে মেয়েটার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটেছে, তুমি যেন ওই তান্ত্রিক বাবাকে নিয়ে তাড়াতাড়ি যেন বাড়ি চলে আসে, মানে যেন চলে আসে এইখানে। যেমন কথা সেরকম কাজ। তখন ঠাকুমার যে দাদা ছিল সে সেই তান্ত্রিক বাবাকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে পরে দেখে যে পিসি বাড়িতে নেই। তখন মানে পিসি ওদের বাড়িতেই ছিল আর কি, সেই দিনই চলে এসেছিলো, সন্ধ্যাবেলার মধ্যে ওরা এসে হাজির তান্ত্রিক বাবাকে নিয়ে। তান্ত্রিক বাবা তখন যখনই পিসিকে দেখে তখনই বলে যে এ তো ওর শরীরে ও নেই, ওর শরীরে তো বর্ষা বলে মেয়েটা প্রবেশ করে গেছে। ও সঙ্গে সঙ্গে কিন্তু বলে দেয় যে ও আর ওর শরীরে নেই, ওর শরীরে বর্ষা প্রবেশ করে গেছে, আর তুমি এখান থেকে দূরে সরে যাও। মানে আমার ঠাকুমাকে বলে তুমি এখান থেকে সরে যাও, আমি ও কি চাইছে সেটা আমাকে জানতে হবে। তা বর্ষার যে মা সে ওর কাছে যা। যখন বর্ষা পিসির মা আমার পিসিমণির কাছে যায়, প্রচণ্ড কাঁদছে, ও কিন্তু প্রচণ্ড কাঁদছে, নিজের মেয়ের মানে আর কি শ্রাদ্ধের দিনে এরকম একটা ঘটনা ঘটছে। যখন গিয়ে পড়ে ডাকে যে বর্ষা বর্ষা করে যখন ডাকে, মানে আমার পিসিমণির নাম ছিল বুলটি, বুলটি না ডেকে বর্ষা বর্ষা করে যখন ডাকে, তখন হঠাৎ করে আমার পিসিমণি চোখগুলো খুলে ফেলে। এতক্ষণ কিন্তু আমার পিসিমণির কোনো সাড়া শব্দ ছিল না, মানে একটা মানে চোখ খুলে একটু পাতা পর্যন্ত নড়ায়নি। যখন তাকে বর্ষা বলে তার মা ডাকলো, সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে পড়লো, যেন মনে হলো তার আর কোনো কিছু হয়নি, একদম ঠিক হয়ে গেছে। উঠে পড়লো, উঠে পড়ে ঠাকুমাকে দেখে, মানে পাশের বাড়ির যে ঠাকুমা রয়েছে আর কি, মানে রিক্তার যে ঠাকুমা, তাকে দেখে প্রচণ্ড কাঁদছে, অঝরে কাঁদছে কিন্তু আমার পিসিমণি নিয়ে পড়ে। আর ও কাঁদছে যে নিজের মেয়ে এইভাবে নিজের মেয়েকে হারানোর পরে, মানে নিজের মেয়ে মানে নিজের শরীরের একটা অংশই, তাকে হারিয়ে দেওয়ার পরে তাকে যে আবার অন্যভাবে ফিরে পেয়েছে, সেটার যে একটা মানে আনন্দ না দুঃখ, সেটা কোনোটাই সে বলে আমি আজও পর্যন্ত মানে আমি বুঝতে পারিনি যে আমি কীভাবে প্রকাশ করবো, আনন্দ প্রকাশ করব না দুঃখ প্রকাশ করব। ও আমাকে দেখে পরেই বলে যে মা তুমি যে আমাকে শনপাপড়ি দিলে না, আমি যে এতবার চাইলাম,
আর তখন মানে ওর ঠাকুমা কোনো কথাই বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এরপরে তখন ওর পিসি বলে যে আমি যে তোমাকে ছেড়ে চলে গেলাম, তুমি তো খুব কষ্ট পাচ্ছিলে মা, আমি যে ওই জন্য আবার ফিরে এলাম, দেখো আমি তোমার জন্যই ফিরে এসেছি। ওটা বলতে থাকে। তখন যে সাধু বাবা ছিল সে হট করে গিয়ে পড়ে বিছানার মধ্যে, পিসিমণিকে শোয়ানো ছিল, হট করে গিয়ে পড়ে হাতটা চেপে ধরে, মানে ওই হাতটা চেপে ধরে। আর যেই হাতটা চেপে ধরে ও না, মানে আমার পিসি মাথাটা পুরো সে যেমন ভরণ চলে সেরকম করে মানে নাড়তে থাকছে, মানে একদম মাথাটা স্থির দিচ্ছে না, মানে অল টাইম নাড়ছে একদম মাথাটা ঝরঝর নিয়ে। তখন যে বাবা ছিল সে হাতটা চেপে ধরে আরও শক্ত করে ধরে বলে তুই কেন এসেছিস ওর শরীরে, এটা বলে। তখন বলে যে আমি ওর শরীরে আসতে চাইনি, কিন্তু আমার মা খুব কান্নাকাটি করছিল, তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি এসেছি। আমার মা যে আমাকে দেখতে পাচ্ছিল না। তখন মানে আমার পিসির ভেতর থেকে এই কথাগুলো বেরিয়ে আসে যে আমার মা যে আমাকে দেখতে পাচ্ছিল না, আমি তো বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলাম, মাকে কাঁদতে বারণ করছিলাম, মা আমার কথা শুনতেও পাচ্ছিল না, আমাকে দেখতেও পাচ্ছিল না, আমি কি করব, ওই জন্য আমি বুলটির কাছে চলে এসেছি। এবার তখন বলে যে তুই কেন এসেছিস, তোর তো আর এখানে থাকার কথা নয়, তোর তো সমস্ত কাজ হয়ে গেছে, এবার তুই চলে যা। তখন ওর ভেতর থেকেই মানে আমার পিসিমণির ভেতর থেকেই কথা আসে যে আমি শনপাপড়ি না খেয়ে কোথাও যাব না। তখন মানে যে ইয়েটা ছিল আর কি, গুরুদেবটা ছিল, সে বলছে তুই শনপাপড়ি খেলে চলে যাবি? বলছে হ্যাঁ আমি শনপাপড়ি খেলেই চলে যাবো। মানে একদম বাচ্চা, মানে বাচ্চা বয়সে মারা গিয়েছিল সে, ওটা খাবার আশা লালসা ওই জিনিসটার মধ্যে ছিল আর কি। তা সেটাই ও বুঝিয়ে দিয়ে গেল যে মানে আশা লালসা এটা থাকলে পরে সে কিন্তু আবার ফিরে আসে। সে তখনই বললে যে তোকে কিন্তু চলে যেতে হবে, ওর শরীরে কিন্তু তোকে থাকা যাবে না, তাহলে কিন্তু ও আর থাকতে পারবে না। তখন বলছে না আমি কি জন্য থাকবো ওর শরীরে, আমি শনপাপড়ি খেতে এসেছি, আমি শনপাপড়ি খেয়ে চলে যাবো। নিয়ে তখন বলে যে পাশের দোকানে, যে দোকান থেকে ওরা শনপাপড়ি কিনে খেত আর কি, মানে আমার পিসি আর ওই পিসি দুজনে শনপাপড়ি কিনে খেত, সেই দোকান থেকে শনপাপড়ি কিনে নিয়ে আসে, মানে ওই বর্ষা পিসিমণির মা নিয়ে এসে একটুকুন মুখে দিয়ে আর জল দিল, সঙ্গে সঙ্গে আমার পিসিমণি অজ্ঞান হয়ে গেল, মানে আর তার আর কোনো সেন্স নেই। তারপরে যখন তার জ্ঞান ফিরলো, কিছুক্ষণ পরে ওয়েট করলো, কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলো তখন সে আবার স্বাভাবিক সাধারণ যেরকম নাচতে নাচতে তার বাড়ি এসেছিলো সেরকম নাচতে নাচতে এসেছে। আর শুধু মানে যখন জিজ্ঞেস করছে যে তোর কী হয়েছিল, মানে আমার ঠাকুমা যখন জিজ্ঞেস করছে মা তোর কী হয়েছে, বলছে আমার কিছুই তো হয়নি, আমার শুধু মাথাটা খুব যন্ত্রণা করছে, আর কোনো কিচ্ছু কিন্তু তার মনে নেই। এই যে ঘটনাগুলো ঘটেছিল তার আর কোনো কিচ্ছু মনে নেই। তা সেই গুরুদেবটি একটি কথা জানিয়ে গিয়েছিল যে আমাদের আশেপাশে কিন্তু অনেক আত্মা থাকে, তারা কিন্তু সকলেই যে আমাদের ক্ষতি করতে আসছে বা ক্ষতি করবে বলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে তা কিন্তু নয়। এমন অনেক আত্মা আছে যারা কিন্তু নিজেদের কোনো আক্ষেপ, কোনো আশা যেগুলো পূরণ করা হয়নি বা পূরণ করতে পারছে না, সেগুলোও কিন্তু আমাদের সঙ্গে মানে শেয়ার করার জন্য, আমাদেরকে জানানোর জন্য, বা তাদের যদি সে আক্ষেপটা কোনো রকমে পূরণ করা যায় সেই চেষ্টাটা কিন্তু তারা করে। তারা যে অল টাইম আমাদের ক্ষতি করতে আসছে আত্মা, মানে এরকম কিন্তু কোনো কিছু না। যাই হোক, আমার পিসির শরীর থেকে সে চলে যায়, সে আর কোনোদিনও আসেনি, তার শেষ ইচ্ছাটা তার মায়ের হাত দিয়ে সে পূরণ করে, আবার সে ফেরত চলে যায়। এই ঘটনাটি আমাদের দুই ফ্যামিলির সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, একটা যোগসূত্র বলতে পারো। আমাদের মানে তাদের যে বন্ধুত্বটা ছিল সেটা মানে কতটা সুন্দর বন্ধুত্ব থাকলে এরকম হতে পারে সেটা বুঝিয়ে দিয়ে গেল সে, যে সে এসে পরেও কিন্তু তার কোনো ক্ষতি করেনি, তার নিজের শেষ ইচ্ছাটুকু পূরণ করে দিয়ে সে আবার তার বান্ধবীকে রেখে দিয়ে চলে গেল। যাই হোক, এটা আমরা কদিন ধরেই ভাবছিলাম যে তোমার চ্যানেলে পাঠাবো, বাট পাঠানো হয়ে উঠছিল না, কারণ অনেক সময় লেখালেখি করতে বসলেই মাঝে মধ্যে আমরা দুজনেই মিলেই ভাবছিলাম যে ঘটনাটা পাঠাবো, বাট যখনই লিখতে বসতাম তখনই কোনো না কোনো ঝামেলা আসতো, ওই জন্য লেখা হচ্ছিল না। তারপরে আজকে সাহস করে লিখে পাঠালাম, তোমার যদি ভালো লেগে থাকে তুমি পড়ে শোনাবে। ধন্যবাদ। সত্যি ঘটনাটা খুব ভালো ছিল, খুব অন্যরকম ছিল। তুমি যে ঘটনাটা পাঠিয়েছো সত্যি বেশ একটা অন্য ধরনের ঘটনা ছিল। এটা থেকে আমি নিজেও বুঝতে পারছি যে সত্যি আমরা সবসময় ভাবি ভূত মানে আত্মা মানে আমাদের যেগুলো আশেপাশে রয়েছে মানে আমাদের কোনো ক্ষতি করবে, বাট আজকে তোমার এই ঘটনাটা শুনে আমি সত্যিই বুঝতে পারলাম যে হ্যাঁ, এমন অনেক আত্মা থাকে যারা শুধু ক্ষতি করতেই আসে না আমাদের, তারা হয়তো তাদের কোনো কথা বা কোনো মেসেজ আমাদেরকে দিতে আসে, যেটা আমরা মানে আর কি
বুঝতে পারি না। যাই হোক, আমি সকলকে বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে ঘটনাগুলো শুনছো, তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তোমরা আমার চ্যানেলে পাঠিও। আমার টিম যদি সিলেক্ট করে থাকে আমি অবশ্যই পড়ে শোনাবো। তোমাদের ঘটনা পড়ে শোনাতে কিন্তু আমি বলছি আবারও আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।